5ই আগস্টের পর থেকেই প্রতি পদে পদে বিএনপি, তৎকালীন বিএনপি সেই সংস্কার কার্যক্রমে বাধা দিয়ে এসেছিল। একটা পর্যায়ে তারা বাধ্য হয়ে ঐক্যমত কমিশনে আসে, কিন্তু ঐক্যমত কমিশনে এসেও প্রত্যেকটা গুরুত্বপূর্ণ সংস্কারে তারা নোট অফ দিছেন, অর্থাৎ তাদের বাধা, তাদের অসম্মতি তারা জানিয়ে এসেছে। সবশেষে তারা গণভোটের জনগণের চাপে, সেই সময়ে রাজনৈতিক বাস্তবতার চাপে তারা গণভোটে রাজি হলেও আমরা দেখতে পেলাম যে নির্বাচনের পরপর তারা গণভোটকে অস্বীকার করা শুরু করেছে। যেই বিএনপির জন্ম হয়েছিল গণভোটের মাধ্যমে, সেই বিএনপি আজকে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী গণভোটকে অস্বীকার করছে। পারতপক্ষে বিএনপি তার অস্তিত্বকেই অস্বীকার করতে শুরু করে দিয়েছে। আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে নতুন করে যে বিএনপি দলীয়করণ করছে, এটা আওয়ামী লীগের পথেই বিএনপি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বিএনপি যদি আওয়ামী লীগের পথে, পুরনো স্বৈরাচারের পথে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে চায়, তাহলে বাংলাদেশের জনগণ আবারও রুখে দাঁড়াবে, বাংলাদেশের তরুণ সমাজ আবারও রুখে দাঁড়াবে, বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী প্রত্যেকটি ছাত্র জনতা আবারও রাজপথে দাঁড়াতে বাধ্য হবে। বিএনপি কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড দিয়ে জনগণের মন ভুলানোর চেষ্টা করছে। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড দিতে দিতেই বিএনপির তেল ফুরিয়ে গিয়েছে, জ্বালানি ফুরিয়ে গিয়েছে, অথচ মন্ত্রীরা সংসদে বলছে কোনো জ্বালানি সংকট নাই। বাস্তব সমস্যাকে অস্বীকার করছে, অর্থনৈতিক সমস্যাকে অস্বীকার করছে, দেশে আইন শৃঙ্খলার যে ক্রমান্বয়ে অবনতি হচ্ছে সেটাকে অস্বীকার করছে বর্তমান সরকার। আমরা সর্বাত্মকভাবে এই সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত ছিলাম দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, কিন্তু বিএনপি সরকার সেই সকল সহযোগিতা নেওয়ার সকল দরজা বন্ধ করে দিচ্ছে। আমার জানা নেই, যারা এখানে অভিজ্ঞ আছেন, মুরব্বী আছেন, তারা বলতে পারবেন বাংলাদেশের ইতিহাসে এত কম সময়, মাত্র 2 মাসে কোনো সরকার এতটা অজনপ্রিয় হয়েছিল কিনা। বিএনপি সেটা বাস্তবে প্রমাণ করে দিয়েছে। এই সরকার 2 মাসে যতটা অজনপ্রিয় হয়েছে, আমরা জানি না আগামী 6 মাসে তার পরিণতি কি হবে, তার অবস্থান কি হবে। আমরা দেশে কোনো অস্থিতিশীলতা চাই না। আমাদের দাবি একটাই, গণভোটের গণরায় বাস্তবায়ন করে জুলাই গণ অভ্যুত্থানকে প্রকৃত সম্মান দেওয়া, জুলাই শহীদ পরিবারকে প্রকৃত সম্মান দেওয়া, আহত যোদ্ধাদের প্রকৃত সম্মান দেওয়া। আমরা সেটার জন্য রাজপথে আছি। সংসদে যাত্রাবাড়িতে যান 15 লক্ষের উপরে, টঙ্গীর থেকে নিয়ে বনানী পর্যন্ত, মিরপুরের দিকে যান, মিরপুর থেকে নিয়ে শেরেবাংলা নগর পর্যন্ত, এরকম প্রত্যেকটা রাস্তায় একটা রাস্তায় 10 লক্ষের উপরে লোক ছিল। এখানে ছাত্ররা ছিল, জামায়াতের অধিকাংশ ছাত্র নেতারা ছিল, সাধারণ জনগণ ছিল। তারা কি চেয়েছে? তারা তো কোনো টাকা চায় নাই, তারা কোনো কার্ড চায় নাই, কৃষক কার্ড চায় নাই, রেশন কার্ড চায় নাই। তারা চেয়েছে সুশাসন, শান্তিতে ঘুমানোর জন্য। আপনি তো সেই ব্যবস্থা করতে পারছেন না। আপনার সম্মুখে অনেকগুলি সমস্যা। এই যে ডিজেল, পেট্রোলের কারণে বাংলাদেশে দুর্ভিক্ষ হইতে পারে, রেকর্ডে থাকলো, দুর্ভিক্ষ হওয়ার সম্ভাবনা আছে। অর্থনীতি সামাল দেওয়া যাবে না। জনগণের উপর ট্যাক্স 3-4 গুণ বৃদ্ধি পাবে। ইতিমধ্যে পেট্রোল, ডিজেল, অকটেনের উপরে অস্বাভাবিক হারে দাম বৃদ্ধি করেছে, যার প্রতিফলন প্রত্যেকের জীবনে ঘটবে। আইন শৃঙ্খলার অবস্থা মোটেও ভালো না। প্রত্যেক দিন দেখেন কয়েকজন লোক বিভিন্ন জায়গায় মারা যাচ্ছে। চাঁদাবাজিতে লিপ্ত আপনার দলের লোকেরা। আপনি বহিষ্কার করছেন। বহিষ্কার তো এটা কোনো কাজ না। তাকে জেলে ঢুকান, তাকে সাজা দেন, জনগণকে দেখান আপনি জিয়া সাহেবের ছেলে, বেগম জিয়ার ছেলে, আপনি দেশকে শাসন করতে জানেন। না হলে পরামর্শ নেন। যারা আপনাকে ঘিরে রেখেছে, এই বেষ্টনী থেকে বের হন।
বেষ্টনী থেকে বেরিয়ে জাতীয় যে সমস্যা, আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্য, ট্রাফিক জ্যাম, ডিজেল পেট্রোলের সমস্যা, অর্থনৈতিক সমস্যা, আন্তর্জাতিক সমস্যা এবং তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, এটা এড়িয়ে দেওয়া যায় না। সুতরাং এই দিকে মন না দিয়ে আমাদের বিরোধী দলীয় নেতাদের সাথে বসেন, তাদের সাথে বসে জাতিকে এগুলি থেকে কিভাবে মুক্তি দেবেন সেটাই চিন্তা করেন। 2-3 দিনের মধ্যে সংস্কারের যে কথাগুলি আছে সেটা বাস্তবায়ন করেন। কেউ বলছে সংস্কার, কেউ বলছে অ্যামেন্ডমেন্ট। এরকম ধারাবাহিক বক্তব্য রেখে কোনো লাভ নাই। ধারা অনুযায়ী এটা কোনো ঢাকা ইউনিভার্সিটি না, ছাত্রদের পড়াচ্ছেন, এটা হলো পার্লামেন্ট। যার যে বক্তব্য রাখার কথা সে বক্তব্য রাখতে পারে না। এক মন্ত্রীর বক্তব্য অন্য মন্ত্রী রাখে। সুতরাং প্রধানমন্ত্রীকে বুঝতে হবে ওই মন্ত্রীকে রাখার কি কারণ আছে, তার যুক্তিকতা কি আছে। ধারাবাহিক না গিয়ে বিরোধী দলের সাথে বসে আপনি নিজেই বলেছেন অক্ষরে অক্ষরে পালন করা হবে। সুতরাং এগুলি পালন করে জাতীয় সমস্যাগুলি কিভাবে সমাধান করবেন, সুশাসন কিভাবে প্রতিষ্ঠা করবেন, দেশে কিভাবে শান্তি আসবে, এই বিষয়গুলি নিয়ে চিন্তা ভাবনা করেন। অন্যথায় কি হবে, প্রত্যেক জেলায় এরকম সমাবেশ হবে না, মিছিল হবে। কোথায় কোথায় সামলাবেন? 66 জেলায় 64টা মিছিল হবে। কোথায় সামলাবেন? আপনার পক্ষে কি সামাল দেওয়া সম্ভব? ঢাকাতে হলে হয়তো আর্মি নিয়ে আসবেন, পুলিশ নিয়ে আসবেন, কিন্তু একই সময়ে 64 জেলায় এবং প্রত্যেকটা উপজেলায় যদি হয়, সামাল দেওয়ার ক্ষমতা আপনার সরকারের নাই, আপনার মন্ত্রীদের নাই। এই কথাগুলি চিন্তা ভাবনা করেন, অভিজ্ঞ লোকদের পরামর্শ নেন। ভয়ে বসে থাকেন না, অহংকারে বসে থাকেন না। আর যারা কান কথা বলে তেল মারে তাদের থেকে দূরে থাকেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। সবশেষে আমি বলবো, শফিক সাহেব এবং জামাত ইসলাম আমাদেরকে যে সুযোগ দিয়েছে আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য, আমি এলডিপির পক্ষ থেকে ওনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী আয়োজিত আজকের এই জাতীয় সমাবেশে এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির সম্মানিত আহ্বায়ক